আসসালামু আলাইকুম। বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প খুব আলোচিত। আমার মনে হয় না আমেরিকায় এত আলোচনায় আছে, কারণ সবাই যার যার কাজে ব্যস্ত। ওনাকে নিয়ে এত আলোচনার কি আছে? কিন্তু আমাদের দেশে এখন আলোচনা, আবার ভারতেও আলোচনা হইতেছে। কারণ উনি এমন একটা কথা বলছে যার ফলে বুঝছেন এখন সবাই সবাইকে চোর মনে করতেছে। উনি কারো নাম ধাম নেন নাই, না নিয়ে কাগজপত্র দেখাইয়া বলছে যে বাংলাদেশ $29 মিলিয়ন নিয়ে গেছে। কেন এই টাকাটা দিচ্ছে? এটা দিছে জো বাইডেন। কেন দিচ্ছে? বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ঠিকঠাক করার জন্য। আচ্ছা ভাই, বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ঠিকঠাক করা মানে তো এখন অন্যদিকে এটা টার্ন নিছে। সবাই মনে করতেছে শেখ হাসিনাকে যে তাড়াইলো, খেদাইলো, ওইটা তো একটা অবকাঠামো ঠিকঠাক রাজনীতির, তাই না? ওই টাকা কি এখন এখানে খরচ হয়েছে? এরকম একটা প্রশ্ন চলে আসছে, বিশেষ করে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা, মানে বুদ্ধিজীবী সাংবাদিক এবং বিভিন্ন টক শোতেও দেখতেছি, এবং যার যার ইউটিউব চ্যানেল থেকে বলতেছে যে এই টাকা কি 5ই আগস্টের এই অভ্যুত্থানে খরচ করা হইল কি না, এরকম একটা প্রশ্ন চলে আসছে। কিন্তু ট্রাম্পজি কিন্তু কারোর নাম নেয়নি। ট্রাম্পজি বলছে যে এমন একটা প্রতিষ্ঠান নিছে যে প্রতিষ্ঠানের সদস্য 2 জন, মাত্র 2 জন সদস্য, এবং ওরা ওই $10,000 $15,000 এরকম অনুদান পায় মাঝে মাঝে। মানে ওই 2 জন ওরা নিয়ে গেছে $29 মিলিয়ন। $29 মিলিয়ন প্রায় 350 কোটি টাকা। আমাদের দেশের জন্য খুব বড় টাকা না, আমেরিকার জন্য বড় টাকা না, কিন্তু তাদের বলার পিছনে কারণ ওই যে একটা জিনিস, শুধু বাংলাদেশ নিয়ে কথা বলে নাই, কিন্তু ভারতেও বলছে, ভারতে 21 মিলিয়ন দিছে, এবং নেপালের কথা বলছে, ওইখানে 19 মিলিয়ন দিছে, আরো অনেক দেশের কথা বলছে। এইগুলো বলার পিছনে কারণ উনি ইলন মাস্ক, ওনার বন্ধু, উনি তো বুঝছেন বিজনেসম্যান, ওনাকে দায়িত্ব দিয়েছিল আমেরিকার খরচপাতি কমাবার জন্য। উনি দেখছে গবেষণা কইরা যে এই খরচগুলো বেহুদা খরচ। ভারতে দিছে ওনারা যেন নির্বাচন দিতে উৎসাহিত করে মানুষজনকে, আর ওই দেশের মানুষ ভোট দিতে যাবে কি যাবে না এটার জন্য $21 মিলিয়ন দরকার কি দেবার, কি দরকার দেবার, তাই না? এরকম একটা প্রশ্ন চলে আসছে। এবং বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ঠিক করার জন্য আমেরিকার এত মাথা ব্যথা কেন? এই ধরনের খরচপাতি, যেমন নেপালের ওই যে জীব বৈচিত্র্য উন্নয়নের জন্য 19 মিলিয়ন দিছে, এই ধরনের বেহুদা খরচ মনে করতেছে, এগুলো বন্ধ করে দিছে। কিন্তু বড় অঙ্কের টাকা না। কেন বললাম বাংলাদেশের জন্য? কারণ ওই 350 কোটি টাকা আমাদের বাসার কাজের লোকেরও থাকে, থাকে না ভাই? আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে বাড়ির কাজের যে চা বানায়, ওর কাছেই তো আছে 400 কোটি, উনি নিজে বলছেন, এবং হেলিকপ্টারে চলাচল করে। কিন্তু পরে জানা গেছে 600 কোটি, এবং তার অ্যাকাউন্টে 1200 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আসলে ওই বাড়ির চাকর ছিল না, ও ছিল কেশিয়ার। ওইটা বইলে একটা ক্রেডিট নিতে চাইছে আর কি। দেখেন, আমি এত সত্য কথা বলি, আমার বাসার চাকর অন্যায় করছে, তাও আমি বাইর করে দিছি, 400 কোটি টাকা মাইরা দিছে দেখা। হায় হায়, 400 কোটি! আর এখানে দেখেন 350 কোটি টাকা নিয়ে আমেরিকার মতো প্রেসিডেন্ট উনিও আক্ষেপ করতেছে যে এসব টাকা কেন বেহুদা দেওয়া হবে। উনার কাছে কিন্তু গুরুত্ব আছে 350 কোটি, কিন্তু আমাদের বাসার চাকরের কাছে 400 কোটি, বুঝলেন নিয়ে। যাই হোক, মজা করতেছি না ভাই, সিরিয়াস, মজা না। কিন্তু আমেরিকা এইসব টাকা কেন দিবে, কেন দিত? ওনাদের অভিসন্ধি কি ভাই? যদি দিয়া থাকে, কে নিছে জানি না, কিন্তু মিথ্যা কথা বলে নাই, নিছে। এখন কথা হলো যে এই টাকাটা কবে দিছে, কতদিন আগে দিছে? এই জুলাই আগস্টের জন্য হলে তো ভাই 1 বছরের মধ্যে দিতে হবে। ডেট তো আর উনি বলে নাই। এখন এই ডেট কারে দিছে না দিছে এগুলা বাইর করার দায়িত্ব আমাদের গোয়েন্দা বিভাগের সাংবাদিকদের। আমি জানি না ওনারা বাইর করতে পারবে কিনা। এই 350 কোটি টাকাটা গেল কার কাছে, বুঝছেন? এবং কি খাতে খরচ করলো, এটা বাইর হইলে না আমরা জানতে পারতাম। হ্যাঁ, আমাদের জানার আগ্রহ আছে, কিন্তু আমারও আগ্রহ আছে, বের হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যেটা বাইর হইতেছে,
সেটা কিন্তু সামাল দিতে হবে। এই মুহূর্তে দেশের অবস্থা ভালো না, যেদিকেই তাকান সেদিকেই গন্ডগোল। আরে কালকে দেখলাম জানেন, আমাদের যে দিতির মেয়ে সোহেল চৌধুরী, নায়ক নায়িকা, তার মেয়ে লামিয়া, সেও অভিযোগ করতেছে একটা বৃহৎ দলের দিকে, তারা নাকি তার হামলা করছে, তার পাটা ভাঙিয়া দিছে, তার জায়গা জমি নিয়ে টানাটানি করতেছে। আবার এদিকে দেখেন, এই যে গাজীপুর জয়দেবপুরে এদিকে ভাই এক সন্ত্রাসী, পুরা তামিল ছবি তো ভাই, মাইক নিয়ে বলতেছে, সে আবার চাঁদা বলে না, অন্য সে আবার রাজা বাদশার স্টাইলে খাজনা দিতে হবে, জমিদার খাজনা দিতে হবে। এবং যে রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে না, ডিভাইডারের উপরে দাঁড়ায়া দা হাতে লইয়া বুঝছেন, এটা চুলকানি, যাই হোক, দা হাতে লইয়া বলতেছে যে আমাকে খাজনা দিতে হবে সবাই, এই বাজারে যত দোকান আছে। শুনছি যে তাকে বহিষ্কার করছে। আমার কথা কি জানেন, বহিষ্কার কেন? এটা তো বেআইনি কথা। একজন দা খুন্তা হাতে নিয়ে রাস্তা দাঁড়ায় বলতেছে এই বাজারে সবাই আমাকে চাঁদা দিতে হবে, মানে খাজনা, চাঁদা তো না, খাজনা। উনি তো জমিদারকে খাজনা দিতে হবে, এটাই তো অন্যায়। আইনে কি লেখা আছে জমিদারকে খাজনা দিতে হবে? দা হাতে নিয়ে দাঁড়াইলে আপনারা ধরেন না কেন? আপনারা কার অপেক্ষায় করেন, কারের ভয় পান? আমি জানি না, কেউ ভয় পাইন না ভাই। হ্যাঁ, ভয় পাইতেছে, ভয় না পাইলে ওই বহিষ্কার কেন? আরে ধৈরা তো ভাই থানায় দিবি, আবার ওনারা ধৈরা দিতে হবে কেন? আপনারা থানার লোকরাই যাইতে অ্যারেস্ট করতে পারেন। যখনই দেখছেন ভিডিও বাইরেছে, এটাই তো প্রমাণ, তার গলা রাস্তার মধ্যে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেন। বেটা তুই কইলি কি রে বেটা, আইনের আওতায় নিয়ে আসেন। ডেভিল হান্ট চলতেছে দেশের মধ্যে। এই ডেভিল হান্টের মধ্যেই বুঝছেন, অপারেশন ডেভিল হান্টের মধ্যে যদি এরকম কথা শুনি, মাইক নিয়া দা নিয়া খাজনা দিতে হবে, তাহলে ক্ষমতায় গেলে কি হবে? তখন তো আরো কেউ কথা বলবে না। আমার মনে হয় না পুলিশ প্রশাসন তখন কথা বলবে। এখনই তো কথা বলে না। কেন বলে না আমি জানি না, হয়তো ওনারা ভাবতেছে এই দল ক্ষমতায় যাবে। যাই হোক, এখন অন্তর্বর্তীকালীন সরকার, না অন্তর্বর্তীকালীন সরকার বলবো কেন, বিপ্লবী সরকার অভ্যুত্থানের মধ্যে আসছে। এটা কেউ আইনা বসায় নাই, দেশের জনগণ বসাইছে। সেই সরকার আমল চলতেছে, যেখানে ডেভিল হান্টের মতো অপারেশন চলতেছে। সেইখানে যদি এই অবস্থা হয়, তার মানে কি নির্বাচনের পরে কি দেশ সোনার বাংলা হয়ে যাবে? করতে পারবেন না, একদম না। গত 6-7 মাসে না হলে তো 200-250 বহিষ্কার করছেন। ওই 200-250 বহিষ্কার না কইরা ওই 200-250 নিয়ে যদি জেলে ঢুকাই দিতেন, আর সঙ্গে সঙ্গে যদি আমরা বিচার দেখতে পাইতাম, এমনি সবাই ঠান্ডা হয়ে যাইতো। বিচার নাই। আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন এখানে গলায় দড়ি দিয়া ঝুলায় রাখছে, দেখলাম ওই যে ভাসানী মঞ্চ কোথায় জানি, ওইখানে গলায় রশি দিয়ে ঝুলায় রাখছে। আবার দেখতেছে এদিকে কেউ এসে বলতেছে ওপেন যে আমাকে ধর্ষণ করা হয়েছে, আমি এটার বিচার পাই নাই, যদিও এটা পরে ভুয়া প্রমাণ হয়েছে। সবাই বুঝছেন যে যেভাবে পারতেছে চান্স নিতেছে। ওই যে ঢাকায় একটা কথা আছে ভাই, ঢাকায় ভাষা একটা কথা আছে, কার বুয়াকে মারে ধুলায় অন্ধকার, এরকম হয়ে গেছে। ভিডিওটা শেষ করে দেওয়ার আগে বলি, আমি স্বাধীনতা দেখছি, আমি স্বাধীনতার পর যেটা দেখছি ভাই, এবং নিজেও কিছু আকাম করছি, সেটা আমি বললাম ভিডিওটা শেষ করে দিতেছি। স্বাধীনতার পর দেখা গেল কি জানেন, যারা মুক্তিযোদ্ধা তাদের কাঁধে তো ওই স্ট্যান্ড গান এরকম আর্মস থাকে, এবং তাদের মাথার মধ্যে না একটা সাদা রুমাল বাঁধতো, সাদা কাপড় বাঁধতো। এরকম সাদা কাপড় বাইন্দা বুঝছেন অনেকেই মাঠে নাইমা গেল, কে মুক্তিযোদ্ধা না এটা বোঝা যাচ্ছিল না। ওই যে আমি বললাম আমিও জড়িত, কেন সবাই দেখতেছি গুলশানের দিকে যাইতেছে, এবং গুলশানের যেসব বড় লোকের বাড়ি ছিল বেহারিদের সেসব বাড়ি লুটপাট করতেছে। তখন আমরাও 5-6 বন্ধু বুঝছেন ওই সাদা কাপড় বাইন্দা মাথায় এই জায়গায় বাইন্দা সাদা কাপড়, মানে মুক্তিযোদ্ধার বিচি আর কি, আমরা বুঝাইলাম পাবলিকরে। ঢুইকা গেলাম ইস্পাহানির বাড়িতে, উনি অনেক বড় লোক, ওই আমল ওনার বাড়িতে ঢুইকা দেখি যে ভাই এর আগে আমার মনে 10 বার লুট হয়ে গেছে, কিচ্ছু নাই। আমরা গেছিলাম কিছু পাওয়ার আশায়, 5-6 জন মহাখালী থেকে। পরে কিছু না পাই, দেখলাম যে একটা জায়গায় পর্দা আছে ঘরের, এরকম পর্দা,
ওই পর্দা খুলে নিয়ে আসছি। পর্দাটা ছিল একটু কালচা কালচা টাইপের, গোল্ডেন কালারের, ওইটা দিয়ে আমরা স্যুট বানাইছি। এই কথাটা এই জন্য বললাম, তখনও না কেউ কাউরে মানতেছিল না ভাই, যে যেমনে পারতেছিল এরে ধরে বলে তুই রাজাকার আসিলি না, রাজাকার আসি না, এরে ধরে নিয়ে যাইতেছে, আবার ওর ফ্যামিলি দৌড়ে যাইতেছে, হাতে পায়ে ধরতেছে, 20-25 হাজার টাকা দিতেছে, আবার ছাইরা দিতেছে, আবার কারো নিয়ে হাত কাইটা ফেলাইতেছে। পুরা দেশে এরকম একটা অস্থির অবস্থা হয়ে গেছিল। এখানে কি হচ্ছে আপনি হয়তো বলতে পারেন, হয় মিয়া ওইটা তো 71-এর স্বাধীনতার যুদ্ধ, 9 মাস আমরা যুদ্ধ করছি, এটা বলতে পারেন। ওইখানে তো এরকম ঘটনা ঘটতেই পারে। এখানে কি যুদ্ধ হয়েছে? হ্যাঁ, এখানেও যুদ্ধ হয়েছে। 36 দিন যুদ্ধ হয়েছে এখানে। জাতিসংঘের তদন্তে 1400 মানুষ মারা গেছে, 14,000 মানুষ পঙ্গু হয়েছে। এখানে একটা যুদ্ধ হয়েছে। যে যুদ্ধই না হইতো, আগের রানী কেন পালায়া গেল? আগে আমরা ইতিহাসে পড়ছি না, রাজা রানীরা ভাইগা যায়, পালায়া যেত ওই যে সুরঙ্গের ভিতর দিয়া। এখানে হয়তো সুরঙ্গ ছিল না দিল্লি পর্যন্ত, কিন্তু আকাশ পথে তো গেছে, এখানেও তো পালায়া গেছে। এবং ওই রানী মাতার কেউ নাই, সবাই ওনার পরিষদের যারা ছিল, মন্ত্রী পরিষদ, এমপি যারা ছিল, সবাই পালায়া গেছে। তার মানে এখানেও যুদ্ধ হয়েছে। 71-এর যুদ্ধের পরে যে অবস্থাটা হয়েছিল আইন কানুনের, বিশ্বাস করেন বর্তমানে সেম অবস্থা, কিছু করার নাই। কিন্তু আমি মনে করি সেনা প্রধান যদি আরো বলিষ্ঠ ভূমিকা নেয়, উনি যদি একবার গর্জন কইরা উঠে, আমি মনে হয় সব ঠান্ডা হয়ে যাবে। মিলিটারিকে ভয় পায় না এমন কোন মানুষ আছে ভাই? অপারেশন ডেভিল হান্ট চলতেছে, এর মধ্যে দেশের যা দেখতেছি, মানুষের মন ভাঙা যাইতেছে। কিন্তু মন ভাঙলে হবে না, বিশ্বাস রাখতে হবে। আমি বিশ্বাস রাখি আগামী 2 সপ্তাহের মধ্যে আইন কানুন সবকিছু ঠিক পথে চলে আসবে, এটা আমার বিশ্বাস। যদি 2 সপ্তাহের মধ্যে আইন কানুন সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে না আসে, তাহলে এই সরকার নিয়ে বহুত বড় প্রশ্ন দেখা দিবে। এবং আমি মনে করি বাংলাদেশ ওই যে আর্মির শাসনের দিকে আবার চলে যাবে। 111-এর সরকার রাজনীতিবিদদের সঙ্গে কি করছে না করছে সেটা আমি মাথায় নিব না এই মুহূর্তে। আমি মাথায় নিব 111-এর সরকার দেশের আইন কানুন সব ঠিকঠাক করে ফেলাইছিল, মানুষের মধ্যে ভরসা আসছিল, মানুষ নিঃশ্বাস ফেলতে পারছিল। কিন্তু এই মুহূর্তে নিঃশ্বাস মাঝামাঝি বন্ধ হয়ে আসে যখন ফেসবুকে, ইউটিউবে এইসব অরাজকতা দেখি। প্লিজ তাড়াতাড়ি ব্যবস্থা করেন, 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেন, না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে যাচ্ছেন। হ্যাঁ, দেশের মানুষ মাইনা নিবে না তো ভাই। 7 মাস হয়ে গেছে তো, 7 মাস হয়ে গেছে। আমি জানি আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেছেন। দেশে ভাই এই মুহূর্তে কোনো সংস্কারের দিকে আগাবে না, কারণ ওনারা নির্বাচন দিয়ে দিবে। কারণ যেভাবে চারিদিকে শুরু হয়ে গেছে না, নির্বাচন সরকার আসলেই এই দেশ সোনার সংসার হয়ে যাবে। দেখুমনি ভাই, দেখুমনি। বিশ্বাস রাখতে চাই। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।